রামিসা ধর্ষণ হত্যার 5 দিনের চার্জশিট। অভিযুক্ত সোহেল স্বপ্না দম্পতি। 1 জুন ট্রাইব্যুনালে হবে অভিযোগ গঠনের শুনানি। 7 দিনে বিচার কাজ শেষ করার আশা। শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল এই অভিযোগপত্র এবং চার্জশিট আমলে গ্রহণ করেন। 1/6/26 তারিখে অভিযোগ গঠনের জন্য দিন ধার্য করেন। আমরা একজন স্পেশাল পিপি নিয়োগ করেছি শুধুমাত্র এই মামলাটা ডিল করার জন্য। খুব সম্ভবত 5 থেকে 7 দিনের ভিতরে এই বিচার কার্য সমাপ্ত হবে। মেহেরপুরে শিশু ধর্ষণ মামলায় 29 কার্যদিবসে রায়। অভিযুক্ত যুবকের মৃত্যুদণ্ড। শিশুর প্রতি যে সহিংসতা সেটা রোধ এবং শিশুর সুরক্ষায় এই রায় অনেক ভূমিকা রাখবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সাগরে তেল গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্র আহ্বান। স্বার্থ রক্ষা করেই হবে চুক্তি। জ্বালানি স্বনির্ভরতা অর্জনে সৌরশক্তিতে গুরুত্ব প্রধানমন্ত্রীর। দিন দিন ভয়ঙ্কর হচ্ছে হাম। নিভে গেল আরও 16 শিশুর প্রাণ। ভর্তি প্রায় 1,500। জেলা পর্যায়ে শনাক্তে বিলম্ব। ঢাকায় আসার আগে সংকটাপন্ন রোগী। বান্দরবানের ঘুমধুম সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ। প্রাণ গেল 3 বাংলাদেশে। সীমান্তে টহল জোরদার। সতর্ক অবস্থানে বিজিবি। এবং জমে ওঠার অপেক্ষায় রাজধানীর কোরবানির হাট। ছিনতাই ডাকাতি রোধে ব্যাংকিং চ্যানেলে লেনদেনের পরামর্শ। সীমান্ত দিয়ে রাতের আধারে ঢুকছে ভারতীয় গরু মহিষ। পল্লবী শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার 5 দিনের মাথায় দেওয়া হলো অভিযোগপত্র। সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণের পর হত্যা এবং তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে অপরাধে সহযোগিতার অভিযোগে আনা হয়েছে। ঢাকা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে 1 জুন হবে অভিযোগ গঠনের শুনানি। মামলায় সাক্ষী করা হয়েছে 15 জনকে। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন 7 দিনের মধ্যে শেষ করা হবে রামিসা ধর্ষণ হত্যা মামলার বিচার কাজ। রাজধানীর পল্লবীতে 8 বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা নাড়িয়ে দেয় পুরো দেশকে। দ্রুত বিচারের দাবিতে ফুঁসে ওঠেন সর্বস্তরের মানুষ। ধর্ষণ হত্যার 5 দিনের মাথায় রোববার আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা। ধর্ষণের পর অপরাধ লুকাতে হত্যার রোমহর্ষক বর্ণনা উঠে আসে অভিযোগপত্রে। সোহেল রানাকে হত্যা, ধর্ষণ এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে অপরাধের সহযোগী হিসেবে অভিযুক্ত করা হয়। আসামি মোহাম্মদ সোহেল রানা এবং স্বপ্না আক্তার দুজনকেই আসামি করে এই চার্জশিট দাখিল করা হয়। অভিযোগপত্র গ্রহণ করেন ঢাকার সিএমএম আদালত। পরে তা দ্রুত বিচারের জন্য ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠানো হয়। 1 জুন অভিযোগ গঠন শুনানির মাধ্যমে শুরু হবে মামলার বিচারিক প্রক্রিয়া। তাই বিচারকের অবকাশকালীন ছুটি বাতিল করেছে আইন মন্ত্রণালয়। শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল এই অভিযোগপত্র এবং চার্জশিট আমলে গ্রহণ করেন। আগামী 1/6/26 তারিখে মামলাটির অভিযোগ গঠনের জন্য দিন ধার্য করেন। সচিবালয় সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সংলাপে অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান 7 দিনে শেষ করা হবে রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার কাজ। আমরা একজন স্পেশাল পিপি নিয়োগ করেছি শুধুমাত্র এই মামলাটা ডিল করার জন্য। খুব সম্ভবত 5 থেকে 7 দিনের ভিতরে এই বিচার কার্য সমাপ্ত হবে। 19 মে রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধারের পর প্রতিবেশী সোহেল স্বপ্না দম্পতিকে গ্রেফতার করে পুলিশ। আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দেন তারা। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। মেহেরপুরে শিশু ধর্ষণ মামলার রায় 29 কার্যদিবসে ঘোষণা করছেন আদালত। অভিযুক্ত যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন বিচারক। এদিকে বান্দরবানে শিশু ধর্ষণ অভিযুক্তকে আটক করে পুলিশে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তি করে দৃষ্টান্ত স্থাপন করলেন আদালত। 29 কার্যদিবসেই দিলেন রায়। রোববার মেহেরপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক তাজুল ইসলাম শিশু ধর্ষণ মামলার রায় ঘোষণা করেন। এতে অভিযুক্ত শাকিলকে দেওয়া হয় মৃত্যুদণ্ড। ঘটনা 2025 সালের। বাবার জন্য মাঠে খাবার নিয়ে যাচ্ছিলেন শিশু সন্তান। একা পেয়ে ধর্ষণ করে অভিযুক্ত শাকিল। ওই দিনই গাংনী থানায় ধর্ষণ মামলা করেন শিশুটির পিতা। আসামি শাকিল হোসেনকে বিজ্ঞ আদালত মৃত্যুদণ্ড রায় ঘোষণা দিয়েছে। সেই সাথে 3 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 বছর জেল। এই রায় ঘোষণার মধ্যে দিয়ে
এদেশে শিশুর প্রতি যে সহিংসতা সেটা রোধ এবং শিশুর সুরক্ষায় এই রায় অনেক ভূমিকা রাখবে। এদিকে বান্দরবানের থানচিতে শিশু ধর্ষণের দায়ে অভিযুক্তকে পুলিশে দিল বিক্ষুব্ধ জনতা। শনিবার সন্ধ্যায় ত্রিপুরা সম্প্রদায়ের শিশুটিকে ধর্ষণ করে বিজয় বড়ুয়া। পরিবারকে জানালে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বিচারের দাবিতে থানচি থানা ঘেরাও করে বিক্ষোভ করে এলাকাবাসী। তানজিনা তাসনিম, সময় সংবাদ। এসব বিষয় নিয়ে বিস্তৃত আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। যাচ্ছি তার কাছে। সিয়াম, আপনার রিপোর্টটাও দেখছিলাম শুরুতে এবং তারপর আরেকটা রিপোর্ট দেখলাম। সেক্ষেত্রে আমরা দেখলাম যে খুব দ্রুতই আসলে চার্জশিট দেওয়া হলো এবং পরবর্তী কার্যক্রম কি বা সবশেষ আসলে কি তথ্য আছে? রাব্বি, এই যে রামিসা ধর্ষণ এবং হত্যার যে ঘটনা, এমন একটি নৃশংস ঘটনার জন্য ক্ষেত্রে যে 5 দিনে চার্জশিট জমা দিয়েছে, এটাকে আমরা ধরে নিচ্ছি যে আসামিদের জন্য একটি বার্তা যাচ্ছে যে তারা কোনোভাবে এই ধরনের নৃশংস ঘটনায় তারা কোনোভাবেই পার পাবে না। তো আজকে এই মামলার চার্জশিটটি জমা দেওয়া হয়েছে এবং সেই চার্জশিটে যে ফরেনসিক রিপোর্ট অর্থাৎ রামিসার যে ময়নাতদন্তের যে রিপোর্ট এসেছে, সেই রিপোর্টেও যে সোহেল রানাকে অভিযুক্ত করা হচ্ছিল, সেই সোহেল রানার বিরুদ্ধে এখানে প্রমাণ পাওয়া গিয়েছে এবং এই চার্জশিটে সোহেল রানাকে ধর্ষণ, পরবর্তীতে শ্বাসরোধ করে হত্যা এবং এই আলামত ধ্বংস করার জন্য রামিসার যে তাকে যে খণ্ড বিখণ্ড করার যে চেষ্টা চলছিল, তার মাথা দ্বিখণ্ডিত করা হয়েছিল, এই পুরো বিষয়টি চার্জশিটে উঠে এসেছে। এবং আপনাকে যদি জানিয়ে রাখি যে এর আগেই অর্থাৎ গ্রেফতারের পরবর্তীতেই সোহেল রানা পুরো ঘটনা 164 ধারা জবানবন্দিতে আদালতে তিনি স্বীকার করেছেন এবং তিনি সেখানে জানিয়েছেন যে তিনি ওই সময়ে ইয়াবা সেবন করেছিলেন, অর্থাৎ মাদক সেবন করে তিনি এই ধরনের নৃশংস ঘটনাটি ঘটিয়েছেন। তো এর পাশাপাশি আরেক দুইজনের বিরুদ্ধে মূলত অভিযোগ এসেছে। আরেকজন হচ্ছে সোহেল রানার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে অভিযোগটা হচ্ছে যে তিনি আলামত ধ্বংসে সোহেল রানাকে সহযোগিতা করেছেন যেন কোনোভাবেই এই ঘটনাটি বিচারিক প্রক্রিয়ায় বা আইনের দৃষ্টিতে না। সেক্ষেত্রে সিএম, সামনে বিচার কাজ যে পরিকল্পনা সেটি কেমন? আর আরেকটা হচ্ছে যে এই যে ধর্ষণের সহযোগী হিসাবে স্বপ্নাকে আনা হলো এবং আমরা দেখলাম সাক্ষী 15 জনকে রাখা হয়েছে। কারা আসলে সাক্ষ্য হিসাবে সাক্ষী দিচ্ছে নাকি? রাব্বি, এখানে একটু জানিয়ে রাখি যে সাধারণত এই ধরনের মামলা আমরা সাধারণত দেখি যে এটা নারী ও শিশু নির্যাতন দমন আদালতে হয়ে থাকে, কিন্তু এই ক্ষেত্রে মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে। এই শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের যে বিশেষত্বটা যদি আমি একটু বলি, সেটা হচ্ছে যে এই ট্রাইব্যুনালে একটি মামলার রোজ কার্যদিবস চলে এবং রোজ সেই মামলার কার্যক্রম চলতে থাকে, অর্থাৎ কোনো ধরনের মামলা বিলম্ব হওয়ার কোনো সুযোগ এখানে থাকে না। এবং যদি জানিয়ে রাখি যে আমি একটু যদি সংশোধন করে দিই, এখানে সাক্ষী মূলত 15 জন নয়, সাক্ষী হচ্ছেন 9 জন। আমি কিছুক্ষণ আগে মামলার যে রাষ্ট্রপক্ষের যে নিয়োগকৃত আইনজীবী অর্থাৎ আজিজুর রহমান দুলু, তার সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে তারা আশা করছেন যে পরপর নিরবিচ্ছিন্নভাবে মামলার সাক্ষ্য গ্রহণের মাধ্যমে 9 জনের সাক্ষ্য গ্রহণ তারা সম্পূর্ণ করে ফেলতে পারবেন। অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী আজকে যেটা বলেছেন যে 5 থেকে 7 দিনের মধ্যে মামলা রায়ের দিকে চলে যাবে, আমরা সেই ব্যাপারে আশা। সিএম, সেক্ষেত্রে আমরা কিন্তু এই ক্ষেত্রে মানুষ এখন বিক্ষোভ, তারপর সমাবেশ করছে, আন্দোলন করছে, সরকারও তৎপর হয়ে নানা ধরনের ডিসিশন নিচ্ছে, বিচার কাজের যে সেগুলো এগুচ্ছে এবং আমরা দেখলাম যে খুব অল্প সময়ে চার্জশিট। কিন্তু এরকম তো অনেক ঘটনা ঘটে, সেইগুলোর সামগ্রিকভাবে কি অবস্থা, বা আসলে তো অনেক সময় অনেকে বিচার এখনো পায় না বা পাচ্ছে না? আপনি এই ক্ষেত্রে দীর্ঘসূত্রিতার কারণে যে বিচারিক প্রক্রিয়ার কারণে যে এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের আজ একটি প্রতিবেদন আছে, আমরা সেই প্রতিবেদনটি দেখে আসি। যে বয়স প্রজাপতির ডানায় ভর করে ছুটে বেড়ানোর, রঙিন শৈশব নিয়ে পৃথিবীটাকে আবিষ্কার করার, সে ফুল ফোটার আগেই কেড়ে নিল অমানুষদের হিংস্র থাবা। রামিসা, আসিয়া, মুনতাহা, লামিয়ারা ছিল সম্ভাবনার সেসব ফুল। মানুষরূপী হায়েনার থাবায় অঙ্কুরেই যাদের হয়েছে জীবনের ইতি। ধীরে ধীরে কমে আসে প্রতিবাদের স্রোত। একটার পর একটা ঘটনায় বিস্মৃতির অতলে হারিয়ে যায় আগের নির্মমতার গল্প। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে, গত 4 মাসে দেশের অন্তত 118 শিশু ধর্ষণের শিকার। এদের প্রত্যেকের বয়স 7 থেকে 12 বছরের মধ্যে। 2025 সালে ধর্ষণের শিকার 323 শিশু, যাদেরও বয়স 4 থেকে 18 বছর।
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইন 2000 অনুযায়ী 180 কার্যদিবসের মধ্যে মামলা নিষ্পত্তির বিধান থাকলেও বাস্তবে একটি মামলা শেষ হতে গড়ে সময় লাগে 3 বছর 7 মাস। যদি আমার রাস্তায় কিছু একটা হয় তখন আমি বিচার বিভাগের কাছে কি চাইবো? বিচার কি আদৌ কি হবে? অনেক হাই প্রোফাইল ভিকটিম না হইলে কেসটা একটু কয়েকদিন পরেই ডিমিলিশ হয়ে যাচ্ছে। দেশের মানুষ বা যারা মানে সরকারে আছেন বা যারা দায়িত্বে আছেন তাদের উপর আসলে ভরসার জায়গাটা আসলে নেই বলা যায়। বিশেষজ্ঞরা বলছেন মামলা সংখ্যার অনুপাতে বিচারক সংখ্যার ঘাটতিতে চাপ সামাল দিতে পারছে না দেশের বিচার বিভাগ। যখন একজন আসামি আপিল করে হাইকোর্টে তখন কিন্তু নিম্ন আদালতের যে রায়টা সেটা স্টে হয়ে থাকে। কারণ একজনকে যদি আপনি মৃত্যুদণ্ড দেন, পরে যদি আপিলে দেখা যায় যে সে মৃত্যুদণ্ড পাবে না, আপনি তো তাকে আবার ফেরত নিয়ে আসতে পারবেন না। অভিযোগের ভিত্তিতেই সাথে সাথে সাজা কার্যকর করার যেই ডিমান্ড আসতেছে, এই ডিমান্ডটা আসলে আসতেছে ফ্রাস্ট্রেশন থেকে, কিন্তু এটা বাস্তবসম্মত না। যেই মামলাগুলো আসলে সবার বিবেককে নাড়িয়ে দেয়, সবাইকে অনেক বেশি ভাবিয়ে তোলে, সেই রকম বেছে বেছে দেখা যায় কিছু মামলা তাড়াতাড়ি রায় হচ্ছে। হ্যাঁ, কিন্তু আসলে তারা তো ভিকটিম, অন্যরা যে ভিকটিম না তা তো না। ন্যায় বিচার কোনো বিশেষ দয়া নয়, এটি প্রতিটি নাগরিকের অধিকার, আর সেই অধিকার নিশ্চিত করা বিচার বিভাগেরই দায়িত্ব। আইনের বেড়াজালে আটকে থাকা বিচারহীনতার এই সংস্কৃতি অপরাধীদের করে তুলছে আরও সাহসী। আজ যদি এই 118 জন শিশুর দ্রুত বিচার নিশ্চিত না হয়, তবে আগামীর বাংলাদেশের বিচার বিভাগের উপর কতটুকু আস্থা রাখবে দেশের জনগণ, সে প্রশ্ন আজ সবার। ফারিয়া ফারুকি, সময় সংবাদ, ঢাকা। যে প্রতিবেদনটা দেখলাম সেখানে দেখলাম যে আমরা যেগুলো নিয়ে আসলে কথা বলছিলাম, যে এটি খুব দ্রুত যেই কাজগুলো শুরুতে হয়, চার্জশিট দেয়া, ময়নাতদন্তের রিপোর্ট সব মিলে কিন্তু তাড়াতাড়িই হলো, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখি পরবর্তীতে আদালতে গিয়ে কিন্তু ঝুলে যায় এবং কেউই আসলে সেই কাঙ্ক্ষিত সময় বিচারটি পান না। এটির ক্ষেত্রে কি হবে, আর দীর্ঘসূত্রিতা আসলে কেন? আপনি এই প্রতিবেদনটিতে একটি পরিসংখ্যান দেখানো হয়েছে যে আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী গত 4 মাসে 118 শিশু এই ধরনের ধর্ষণের শিকার হয়েছে। কিন্তু এই ক্ষেত্রে আমরা একটা আশাবাঞ্চক যেই তথ্য আজকেই পেয়েছি সেটা হচ্ছে মেহেরপুরে মাত্র 29 দিনের মধ্যে 29 কার্যদিবসের মধ্যে একটি মামলার রায় নিষ্পত্তি করা সম্ভব হয়েছে। তো এটিকে আমরা একটা প্রত্যাশা হিসেবে ভাবতে পারি, একটি ইতিবাচক বার্তা হিসেবে ভাবতে পারি। কিন্তু আইনজীবীরা যেটা বলছেন যে বিচারিক আদালতে দ্রুত নিষ্পত্তি হলেও একটি আপিল বিভাগে গিয়ে এই মামলা দীর্ঘসূত্রিতায় পড়ে যায়। যেমন আমরা যদি মাগুরার আসিয়ার মামলার ক্ষেত্রে দেখি যে 21 কার্যদিবসের মধ্যে মামলা রায়ের ঘোষণা হলেও কিন্তু সেটা এখন পর্যন্ত আপিল বিভাগে এখন পর্যন্ত সেই মামলার রায় কিন্তু এখন পর্যন্ত কার্যকর হয়নি। তো আইনজীবীরা আশঙ্কা করছেন যে রামিসার ক্ষেত্রে বিচারিক আদালতে দ্রুত নিষ্পত্তি হলেও সেটা যেন কোনোভাবে আবার আপিল বিভাগে গিয়ে সেটা কোনোভাবে ঝুলে না থাকে, সেই জন্য আপিল বিভাগে তারা বিশেষ আপিল বিভাগের পরামর্শ তারা দিয়েছেন। সিয়াম, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। আমরা আলোচনায় যুক্ত ছিলাম, আলোচনায় যুক্ত হয়েছিলেন আসিফ মোহাম্মদ সিয়াম, এবং আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম যে রামিসা হত্যা, ধর্ষণ এবং একই সাথে এই রকম যে নির্যাতনের, নৃশংস পাশবিক নির্যাতনের পর যে বিচার কাজ এবং দীর্ঘসূত্রিতা এবং কী করণীয় এসব বিষয় নিয়ে। জ্বালানি স্বনির্ভরতা অর্জনে সৌরশক্তিতে গুরুত্ব দিচ্ছে সরকার। জাতীয় সংসদের ছাদে সৌরশক্তি উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেছেন, পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি ও আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে এগিয়ে যাচ্ছে। চিফ হুইপ জানিয়েছেন, ধীরে ধীরে জেলা উপজেলা পর্যায়ে সব সরকারি ভবনে সোলার প্যানেল বসানো হবে। বিদ্যুতের চাহিদা বাড়ছে ক্রমাগত। গ্রীষ্মকালে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে তৈরি হয় হিমশিম অবস্থা। লোডশেডিং নিয়ে আলোচনা হয়েছে সংসদের প্রথম অধিবেশনেও। রোববার সংসদে সোলার প্যানেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি বলেন, গণতন্ত্রের প্রতীক সংসদে এ কার্যক্রম প্রমাণ করে নেতৃত্ব কেবল নীতিতে নয়, কর্মকাণ্ডে প্রতিফলিত হয়। জলবায়ুর কষাঘাতে জর্জরিত বাংলাদেশ, তাই পরিবেশ বান্ধব জ্বালানির বিকল্প নেই বলেও জানান তিনি। বাংলাদেশের জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জন করতে চেষ্টা করছে, আমাদের অর্থনীতি সম্প্রসারিত হচ্ছে, শিল্পায়ন বাড়ছে, বিদ্যুতের চাহিদাও দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু একই সঙ্গে আমাদের অবশ্যই স্বীকার করতে হবে, জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বাংলাদেশ বিশ্বের অন্যতম একটি ঝুঁকিপূর্ণ দেশ। সে কারণেই টেকসই জ্বালানির পথে অগ্রসর হওয়া এখন আর শুধু পরিবেশগত দায়বদ্ধতা নয়, বরং এটি আমাদের
অর্থনীতি এবং জাতীয় নিরাপত্তার অপরিহার্য একটি অংশ। সৌরশক্তি এখন কেবল পরিবেশ বান্ধব নয়, অর্থনৈতিকভাবে অত্যন্ত কার্যকর একটি সমাধান। পরে সংসদের নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে বৈঠক শেষে চিফ হুইপ জানান, বিদ্যুতে স্বাবলম্বী হতে নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকছে সরকার। সরকারি প্রতিষ্ঠানগুলোতে আমরা সোলার প্যানেল সরকারি তরফ থেকে করানো হবে। ব্যক্তি পর্যায়ে অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে, সেই হিসেবে যদি তারা করতে চান সরকার যাতে যতখানি সহযোগিতা করা দরকার যে পদ্ধতিতে সেটা করবেন। আগামী অধিবেশনে বাজেটের পাশাপাশি বিদ্যুতের সমস্যা সমাধানেও আলোচনা হবে বলেও জানান সরকারি দলের চিফ হুইপ। আমরা গতকালকে ছাদে সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। সিদ্ধান্ত হয়েছে সাগরের তেল গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে পেট্রোবাংলা। 26টি ব্লকে অনুসন্ধানে রপ্তানি সহ নানা সুযোগ সুবিধা রাখা হয়েছে। মন্ত্রী জানিয়েছেন, দেশের স্বার্থ রক্ষা করেই বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি সই করা হবে। দেশের চাহিদা মেটানোর পরেই রপ্তানির সিদ্ধান্ত নেওয়া হবে। দেশের আইন কানুন মেনে বিডিংয়ে যারা পাবে তাদেরকে হস্তান্তর করতে পারবো। আন্তর্জাতিকভাবে উত্তোলনের যেসব কন্ট্রাক্ট আছে সেগুলোকে বিশ্লেষণ করেই আমাদের জাতীয় স্বার্থ রক্ষা করে আমরা এই কন্ট্রাক্টগুলো করব। বান্দরবানের ঘুমধুম সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণে প্রাণ গেল 3 বাংলাদেশের। পুলিশ জানায়, দুপুরে ঘুমধুম ইউনিয়নের 22 ফাঁড়িয়ে মিয়ানমার সীমান্তে তুমব্রু নোম্যান্স ল্যান্ডের 42 নম্বর পিলার এলাকায় বাগানে কাজ করতে যান 3 কৃষক। এ সময় মিয়ানমারের পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে অং কম তঞ্জঙ্গা নামে একজন নিহত হন। তাকে উদ্ধার করতে গেলে মাইন বিস্ফোরণে নিহত হন আরও 2 জন। খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি থানার পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ওই মরদেহ উদ্ধার করে। দিনে দিনে ভয়ঙ্কর হয়ে উঠছে হাম। 24 ঘন্টা নেমে গেছে আরও 16 শিশুর প্রাণ। হাসপাতালে ভর্তি 1434 জন। জেলা পর্যায়ে শনাক্তে দেরি হওয়ায় বাড়ছে জটিলতা। ঢাকায় আসার আগেই সংকটাপন্ন অবস্থায় চলে যাচ্ছে রোগী। কমছেই না হাম সংক্রমণ। রাজধানীর শিশু হাসপাতাল ও মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতাল সহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে হাম আক্রান্ত রোগী। জেলা পর্যায়ে হাম শনাক্তে দেরি হওয়ায় ঢাকায় আসার আগেই শিশুদের অবস্থার অবনতি হচ্ছে বলে জানান অভিভাবকরা। ফার্স্টে যেটা নিয়েছিলাম সেটা ধরতে পারে নাই। এটা একটা হয়রানি ছিল, লক্ষণ তারা ধরতে পারে নাই। বরিশাল মেডিকেলে নিয়ে উঠেছে, আমাদের ওখানে চিকিৎসা তেমন একটা আর কি দেয়নি। পরে ওখান থেকে আমাদের রেফার করলো ঢাকা মেডিকেলে। ঢাকা মেডিকেলে এসে উঠলাম, ওখান থেকে পাঠাইছে শিশু হাসপাতালে শ্যামলী, সেখানেও আমাদের আর কি রিসিভ করেনি। তারপর ওখান থেকে আবার পাঠাইছে এইখানে। তো বাসটা আমার আর কি রাস্তায় আর কি নরম হয়ে গেছে। টাকা নিয়ে আসার সময় আর অবস্থা খারাপ, শুধু হামরক ছিল আর জ্বর ছিল অনেক, জ্বর যাইতেছে না। পরে আমরা এখানে ভর্তি করাচ্ছি। ডিএনসিসি হাসপাতালের চিকিৎসক জানান, রাজধানীতে সংক্রমণের হার কমছে। টিকা নেওয়ার পরও যেসব শিশু আক্রান্ত হচ্ছে তাদের জটিলতাও কম বলে জানানো হয়। আগে যে বেশি সংক্রামক অবস্থায় আসতো, কিছুটা সংক্রামক খারাপ জটিলতা কম আসতেছে। এখানে যে সমস্ত রোগীগুলো আসতেছে সারা বাংলাদেশ থেকে রেফার হয়ে আসতেছে এবং জটিলতা নিয়ে আসতেছে। যারা ইমিউনেশন পেয়েছে, ভ্যাকসিন পেয়েছে, তাদের হাম হলেও তাদের জটিলতা কিন্তু কমে যাচ্ছে। হামের সঙ্গে তীব্র জ্বর ও শরীরের র্যাশ দেখা দিলে দ্রুত আক্রান্ত শিশুদের হাসপাতালে আনানোর পরামর্শ দেন চিকিৎসকরা। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে বাড়ির পানে ছুটছে নগরবাসী। বৃষ্টি ভোগান্তি থাকলেও সবার চোখে মুখে আনন্দের ছাপ। বিভিন্ন প্রতিষ্ঠানের ছুটি শুরু হওয়ায় বিকেলে ঢল নামে মানুষের। নদী ও সড়ক পথে যাত্রা নির্বিঘ্নে হলেও কিছুটা বিড়ম্বনা তৈরি করে রেলের শিডিউল বিপর্যয়। প্রায় 3.5 ঘন্টা বিলম্বে কমলাপুর ছেড়ে যায় উত্তরবঙ্গগামী বুড়িমারি এক্সপ্রেস। ঈদযাত্রার দ্বিতীয় দিনে ঘরে ফেরা মানুষের ঢল নামে সদরঘাট লঞ্চ টার্মিনালে। রোববার বিকেলে হঠাৎ বৃষ্টি আর ঝোড়ো হাওয়া বিড়ম্বনায় ফেলে নদীপথের যাত্রীদের। কাক ভেজা হয়ে অনেককে লঞ্চে উঠতে দেখা যায়। বৃষ্টি ভোগান্তি থাকলেও স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেয়ার খুশির ছাপ ছিল সবার চোখে মুখে। এদিন ভোগান্তি ছিল ট্রেনে। বিমানবন্দর রেল স্টেশনে যাত্রীরা টিকিট কেটেও যাত্রা করতে পারেননি অনেকেই। প্রায় 3.5 ঘন্টা বিলম্বে কমলাপুর ছেড়ে যায় উত্তরবঙ্গগামী বুড়িমারি এক্সপ্রেস। টিকিট ছাড়া যাত্রী যদি এখানে না থাকতো তাহলে অবশ্যই আমরা উঠতে পারতাম। তো টিকিট ছাড়া যাত্রী যে এখানে আসতেছে, এটার নিয়ন্ত্রণ করার জন্য কি গভর্নমেন্টের কোনো ব্যবস্থা আছে কিনা? বাড়িতে তো সবাই আগ্রহ রয়েছে, আমরা যাবো। এখন টিকিট কেলামে দুগুলো টাকা নষ্ট হইলো, কি করবো আমরা? কমলাপুর স্টেশন পরিদর্শনে এসে সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রী জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বহরে যোগ হচ্ছে 10টি বিশেষ ট্রেন। যে সমস্ত জায়গায় ঝুঁকি আছে
দুর্ঘটনা ঘটতে পারে, ডিরেল হয়ে যেতে পারে, সেই সব জায়গা চিহ্নিত করে এবার আমরা বিশেষ ব্যবস্থা ঈদের আগে নিয়েছি। এটা চলমান আছে এবং সবসময় সতর্ক আমরা আছি। আশা করছি কোনো বড় বিপর্যয় ইনশাল্লাহ হবে না। ছুটি শুরু হওয়ায় বাসেও বেড়েছে যাত্রী চাপ। রাজধানীর টার্মিনালগুলোতে ঘরমুখো মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। অনেকটা নির্বিঘ্নে শহর ছাড়ছেন নগরবাসী। পরিবারের সাথে ঈদ করব, পরিবারের সাথে দেখা হবে, এটা সত্যি মানে এটা বলে বোঝানো যাবে না যে এটা কতটা ভালো লাগা। যাত্রী চাপ প্রতিবারের তুলনায় কম, এর থেকেও বেশি থাকে প্রতিবার। ঈদুল আজহা উপলক্ষে সড়কে বাড়তি চাপ কমাতে কয়েক ধাপ পোশাক কারখানায় ছুটি দেওয়ার কথা জানিয়েছে বিজিএমইএ। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। রাত নামলেই কাঁটাতারে বেড়া পেরিয়ে ভারতীয় গরু মহিষের চালান ঢুকে পড়ছে বাংলাদেশে। বিভিন্ন বাজারে রসিদ দিয়ে বৈধতা মিলছে, এসব পশুর হয়ে যাচ্ছে দেশি, ছড়িয়ে পড়ছে সারা দেশের হাট বাজারে। নির্দিষ্ট অঙ্কের টাকায় বিভিন্ন মহলকে হাত করে চলে চোরাচালান কারবার। ঈদুল আজহাকে সামনে রেখে ভারতীয় পশুর চালান ঠেকাতে তৎপরতা বাড়ানোর দাবি আইন শৃঙ্খলা বাহিনীর। নওশাদ আহমদ চৌধুরী ও দিগেন সিংহের ছবিতে আমিনুল ইসলামের রিপোর্ট। এভাবেই রাতের অন্ধকারে ভারত থেকে একের পর এক গরু ঢুকছে সীমান্তের এপারে। সিলেট অঞ্চলের 4টি সীমান্ত পথে রাত গভীর হলেই এমন গরু মহিষের চালান চোখে পড়ে সীমান্ত ঘেঁষা গ্রামগুলোর বাসিন্দাদের। এ দৃশ্য সিলেটের সীমান্ত এলাকায় অনেকটা ওপেন সিক্রেট বলছেন স্থানীয়রা। তাদের দাবি, নানা মহলকে ম্যানেজ করেই বিভিন্ন বাজারে রসিদ দিয়ে বৈধতা মিলছে ভারতীয় পশুর, পৌঁছে যাচ্ছে নানা গন্তব্যে। বেশিরভাগ স্যার ভারতের গরুই, কিন্তু এরা তো সব অস্বীকার করে। তারা অস্বীকার করলে কি আপনি কি চাইবেন আপনার লস করতেন? বর্ডার দিয়ে যখন গরুগুলা নামানো হয়, রসিদগুলা 500 টাকা 600 টাকা, প্রায় সময় 1000 টাকাও বিক্রি হয়। তবে পশু বোঝাই গাড়িগুলোতে থাকা ব্যক্তিরা গ্রামবাসীর এসব অভিযোগকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন। না, ভারতের অংশ না, আমরা বাংলাদেশ থেকে এটা বাজার আছে, বাজার থেকে আমরা গরু কেনার পরে সংগ্রহ করি। রাতের অন্ধকারে ট্রাকে করে আসা গরুগুলোর মধ্যে যাচাই বাছাই করে দাগবিহীন গরুগুলোই বাজারে স্থান পাচ্ছে, বাকিগুলো যাচ্ছে কসাইখানায়। এমন পরিস্থিতিতে ক্ষতির মুখে পড়েছেন দেশি পশুর খামারিরা। ইন্ডিয়ান গরু যদি বাজারও যদি ঢুকে তো আমরা লস হইব। নিজের দেশের গরু নিজের খামারে দিকে রক্ষা করেন, না হলে তো আমাদের ভবিষ্যৎ অন্ধকার। ঈদুল আজহাকে সামনে রেখে সিলেটের জৈন্তাপুর, কানাইঘাট, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ ও সুনামগঞ্জের দোয়ারা বাজার সহ কয়েকটি এলাকা হয়ে এসব পশু চোরাচালান চক্রের সক্রিয়তা এখন চোখে পড়ার মতো। এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য না পাওয়া গেলেও পুলিশ বলছে চোরাচালান ঠেকাতে চলছে অভিযান। গরুর বাজার কেন্দ্রিক, ঈদ বাজার কেন্দ্রিক আমাদের নিয়মিত আলাদা টহল দেওয়া হয়েছে, চোরাচালান যাতে আসতে না পারে এই জন্য আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। এসব সীমান্ত দিয়ে প্রায়শই চালান হওয়া পশুর একাধিক বড় চালান আটক করেছে বিজিবি। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট। রাতের সময় আরও থাকছে হজের আনুষ্ঠানিকতা শুরুর অপেক্ষা। কাল দিনভর মিনায় অবস্থানের পর 9 জিলহজ আরাফাতের ময়দানে যাবেন হাজিরা। সার্বিক ব্যবস্থাপনায় মন্ত্রীর সন্তোষ। এবার বাণিজ্যের সংবাদ। এবার সরাসরি বাজারে সয়াবিন তেল বিক্রি করতে যাচ্ছে টিসিবি। ঈদের আগেই শুরু হবে কার্যক্রম। সময় সংবাদকে দেওয়া সাক্ষাৎকারে সংস্থাটির চেয়ারম্যান নিশ্চিত করেন বাজার মূল্যের চেয়ে লিটারে 14 টাকা কমে বিক্রি করলেও কোনো লোকসান হবে না। সাইফুল ইসলামের রিপোর্ট। উচ্চ মূল্যস্ফীতির বাজারে ভোক্তাকে স্বস্তি দিতে বারবারই ভর্তুকি মূল্যে চাল, তেল, ডালসহ পণ্য বিক্রি করে আসছে সরকারি বিপণন সংস্থা টিসিবি। তবে তা সবসময় উন্মুক্ত থাকে না সবার জন্য। যদি একটু কম হয় এটা সাধারণ মানুষ বা যারা ব্যবসায়ী তাদের জন্য আই থিঙ্ক এটা উপকার হবে। টিসিবি কোম্পানি যদি ছাড়ে তো ওই হিসাবে দেখা যায় ওনার উসিলায় দেখা যায় অন্যান্য কোম্পানি কমাইতে পারে। এবার তাই ভোজ্য তেল বিক্রয়কারী বিভিন্ন কর্পোরেট কোম্পানিগুলোর মতোই নিজেরা আমদানি করে সরাসরি বাজারে সয়াবিন তেল বিক্রি করতে যাচ্ছে সংস্থাটি। সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে টিসিবির চেয়ারম্যান জানান, আসছে ঈদের আগেই শুরু হতে চাওয়া এই কার্যক্রমের আওতায় প্রতি লিটার তেলের দাম ধরা হয়েছে 185 টাকা। আমরা এখন হোপফুল যে ঈদের আগে আমরা ছাড়তে পারবো, তেলটা বিক্রি করব। যদি ঈদের আগে না পারি হয়তো বা ঈদের পরে ইনশাল্লাহ আমরা খোলা বাজারে তেল বিক্রি করব। আমরা বাহির থেকে নিয়ে আসি, জায়গায় 200 টাকা, এটা আমরা 185 টাকার প্ল্যান আছে। জানান টিসিবির এই বিক্রি কার্যক্রমে ধীরে ধীরে এই তালিকায় যুক্ত হবে চিনি, ডাল সহ আরো বেশ কিছু পণ্য। আমাদের প্ল্যান আছে আমরা আটা দিব,
আমরা কিছু মশলা দিব, আমরা ডিটারজেন্ট পাউডার দিচ্ছি। বর্তমানে বাজারে যেখানে 1 লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম 199 টাকা, সেখানে লিটারে 14 টাকা কমে ভর্তুকি ছাড়া টিসিবির এই বিক্রি কার্যক্রমে মজুতদারি ও সিন্ডিকেটের দৌরাত্ম্য কমবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। টিসিবি যে উদ্যোগ নিয়েছে সেটা ভালো উদ্যোগ, এবং এতে করে বাজারে যে সিন্ডিকেশন এবং অবৈধভাবে যে দাম বৃদ্ধি করা এবং বিভিন্ন রকম মানে সাপ্লাই ক্রাইসিস তৈরি করা, তো সেখান থেকে আমার মনে হয় যে এটা বের হয়ে আসার একটা সুযোগ তৈরি হলো। বাজার বাস্তবতা বলছে দেশের ভোজ্য তেলের বাজার মোটা দাগে 5টি কোম্পানির দখলে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হবে কাল। দিনভর মিনে অবস্থানের মাধ্যমে পবিত্র হজ শুরু হবে। সারা বিশ্ব থেকে আগত হাজিরা নিজেদের প্রস্তুত করছেন। পবিত্র হজের আগে মিনা ও আরাফাতের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ধর্মমন্ত্রী। জানান, হাজিদের খাবার ও নির্বিঘ্ন যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করছে বাংলাদেশ হজ মিশন। প্রস্তুতিতে সন্তুষ্ট থাকলেও বিশ্বকাপে মাত্র 2টো জয় প্রত্যাশা করছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ইংল্যান্ডের কন্ডিশনে বিশ্বকাপ হলে স্কোয়াডে মাত্র 2 পেসার নিয়ে যাচ্ছে টাইগ্রেস। অফ ফর্মে থাকা ক্রিকেটারদের স্কোয়াডে রাখার কারণ জানা নেই জ্যোতির। আরও 2 থেকে 3টা ম্যাচ উইন করার দিকে চিন্তা ভাবনা আমাদের আছে, এবং ডেফিনেটলি টিমের যে অবস্থান এখন এবং কিছু প্লেয়ার আছে অনেক বেশি কনসিস্টেন্ট টিমের জন্য, স্পেশালি টি20 ফরম্যাটটা অনেক বেটার ওয়েতে ক্রিকেট খেলতেছে ইন্ডিভিজুয়ালি। সো যদি আমরা কালেক্টিভলি ক্রিকেটটা খেলতে পারি ওয়ার্ল্ড কাপের মধ্যে স্টেজে, সো ডেফিনেটলি বেটার রেজাল্ট পাবো। লাস্ট কিছুদিন হয়তো ব্যাটিং করতে পারিনি, বাট আমার কাছে মনে হয় আমার নিজের প্রতি আমার ফেথ আছে এবং টিম ম্যানেজমেন্টেরও আছে, এবং লাস্ট কিছুদিন ধরে যেভাবে প্র্যাকটিস করছি স্পেশালি আমি হচ্ছে একটা মোমেন্টামের অপেক্ষা। সামনে যে ট্রাই নেশন সিরিজ আছে ট্রাই করবো আমি আমার নিজেকে সেম আগের মতো করে দেখতে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। রামিসের ধর্ষণ হত্যার 5 দিনের চার্জশিট। অভিযুক্ত সোহেল স্বপ্না দম্পতি 1 জুন ট্রাইব্যুনালে হবে অভিযোগ গঠনের শুনানি। 7 দিনে বিচার কাজ শেষ করার আশা। সাগরে তেল গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্র আহ্বান। স্বার্থ রক্ষা করে হবে চুক্তি। জ্বালানি স্বনির্ভরতা অর্জনে সৌরশক্তিতে গুরুত্ব প্রধানমন্ত্রীর। এবং দিন দিন ভয়ঙ্কর হচ্ছে হাম। নিভে গেল আরও 16 শিশুর প্রাণ। ভর্তি প্রায় 1500। জেলা পর্যায়ে শনাক্তে বিলম্ব। ঢাকায় আসার আগেই সংকটাপন্ন রোগী।